হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আবার চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমাদের গন্তব্যস্থল হলো ব্যারাকপুরে গঙ্গার তীরবর্তী অঞ্চলে 150 বছরের প্রাচীনতম মা অন্নপূর্ণার মন্দির। সেখানে যেতে হলে কিভাবে যাবেন, কখন মন্দির খোলা থাকে এবং অবশ্যই মন্দিরের ইতিহাস সবটাই আমি আপনাদের সাথে শেয়ার করে নেব এই ভিডিওতে। তাই ভিডিওটা পুরোটা শেষ অবধি দেখতে থাকুন, স্কিপ না করে। আপনারা শিয়ালদা থেকে গেদে লোকাল, শান্তিপুর লোকাল, রানাঘাট লোকাল, কৃষ্ণনগর লোকাল, ব্যারাকপুর লোকাল এর মধ্যে যে কোনো ট্রেন ধরে ব্যারাকপুর স্টেশনে পৌঁছতে পারেন। ব্যারাকপুর স্টেশনে পৌঁছে সেখান থেকে কিভাবে যেতে হবে আপনাদেরকে আমি বলে দিচ্ছি। ব্যারাকপুর ঐতিহাসিকভাবে ভীষণই গুরুত্বপূর্ণ একটি স্থান। অনেকেই হয়তো জানবেন যে ইংরেজরা ভারতে আসার পর ৬২টা যে ক্যান্টনমেন্ট স্থাপন করেছিলেন ভারতে, সর্বপ্রথম ক্যান্টনমেন্ট বা সেনা ছাউনি ছিল এই ব্যারাকপুরেই, এবং এই ব্যারাকপুর থেকেই ভারতের ১৮৫৭ সালে যে সিপাহী বিদ্রোহ হয়েছিল সেটি এই ব্যারাকপুর থেকেই সূচনা হয়, এবং মঙ্গল পাণ্ডে এখান থেকেই তার সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দেওয়া শুরু করেছিলেন। এটা হলো ব্যারাকপুরের ১ নম্বর স্টেশন। এর বাইরে যে ফুটওভার ব্রিজটা, সেটা এখান দিয়ে আপনারা বের হয়ে আসতে পারেন, এসে ১ নম্বর প্ল্যাটফর্মে উঠতে পারেন, অথবা ফুটওভার ব্রিজটা ক্রস করে ১ নম্বর প্ল্যাটফর্মে নামতে পারেন। আপনাদেরকে ১ নম্বর প্ল্যাটফর্মে পৌঁছতে হবে। ১ নম্বর প্ল্যাটফর্মে পৌঁছে সেখানে টিকিট কাউন্টারের সামনে দিয়ে বেরোতে হবে। বেরিয়ে সামনে দেখবেন কিছুটা এগিয়ে গিয়ে অটো স্ট্যান্ড আছে, ওখানে প্রচুর অটো টোটো স্ট্যান্ড আছে। অটো স্ট্যান্ডে গিয়ে বলতে হবে যে গান্ধী মোড় যাব। সব অটো কিন্তু গান্ধী মোড় যায় না, তাই স্টেশন থেকে বেরিয়ে গিয়ে বাঁদিকে গিয়ে কিছুটা এগিয়ে গিয়ে আপনাদেরকে বলতে হবে গান্ধী মোড় যাব। তালপুকুরের ঠিক আগের স্টপেজই হলো গান্ধী মোড়। গান্ধী মোড় যেতে অটোতে সময় লাগে ৫ থেকে ৭ মিনিট ম্যাক্সিমাম, আর ভাড়া পার হেড পড়ে ১০ টাকা করে। আজকে আমাদের গন্তব্যস্থল যেখানে, অর্থাৎ ব্যারাকপুরের গঙ্গার তীরবর্তী অঞ্চলে মা অন্নপূর্ণার মন্দির, তার সাথেও যোগাযোগ রয়েছে রানী রাসমণির। বাংলার বহু স্থানে বিভিন্ন সময় আমি আপনাদেরকে দেখিয়েছি যে মন্দির স্থাপত্যর সঙ্গে রানী রাসমণির সরাসরি বা তার বংশের পরিবারের কারুর না কারুর যোগাযোগ রয়েছে। ঠিক সেরকমই আজকে আমরা যেখানে যাচ্ছি, অর্থাৎ মা অন্নপূর্ণার মন্দির, সেটি তৈরি করেছিলেন রানী রাসমণির কনিষ্ঠা কন্যা জগদম্বা দেবী। এটি হচ্ছে গান্ধী মোড়। আপনাকে যেই স্টপেজে নামাবে, মানে যে ফুটে নামাবে, রাস্তা ক্রস করে ওই দিকে যেতে হবে। গোপাল মেডিকেল হলের পাশ দিয়ে যে রাস্তাটা ঢুকে গেছে, ওই রাস্তা দিয়ে সোজা হেঁটে আসবেন। কিছু দূর এগিয়ে আসলে বাঁদিকে পড়বে জগন্নাথ মন্দির। জগন্নাথ মন্দিরকে বাঁ পাশে রেখে কিছু দূর আরও এগিয়ে যেতে হবে। সামনে একটা মোড় পাবেন, ডান দিকে গেলে চলে যাবেন গান্ধীঘাটে, আর বাঁদিকে গেলে পড়বে অন্নপূর্ণা মন্দির। বাঁদিকে ঘুরে কিছু দূর এগোলেই দেখতে পাবেন অন্নপূর্ণা মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। মন্দিরের সামনে বেশ কিছুটা জায়গা আছে যেখানে 2 হুইলার বা 4 হুইলার পার্ক করা যেতে পারে। মূল মন্দিরে প্রবেশ করার প্রধান প্রবেশদ্বার, যার উপরে একটি সিংহ মূর্তি স্থাপিত, এবং উপরে লেখা শিবশক্তি মা অন্নপূর্ণা মন্দির, স্থাপিত 12ই এপ্রিল 1875 সাল। এই সিংহটির যে মূর্তি আপনারা দেখতে পাচ্ছেন, তার পিছনে একটি গল্প রয়েছে। প্রধান প্রবেশদ্বারের উপরে যে সিংহের মূর্তিটি রয়েছে, সেই সময় স্থানীয় ইংরেজ সরকার এই সিংহের মূর্তিকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য মন্দির কর্তৃপক্ষকে চাপ দিয়েছিলেন। তাদের বক্তব্য ছিল যে এটি ব্রিটিশ সাম্রাজ্যের প্রতীক, তাই মন্দির কর্তৃপক্ষের কোনো অধিকার নেই এটি ব্যবহার করার। কোর্টে মামলাও চলেছিল অনেক বছর। তারপরে অনেক বছর ধরে আইনি যুদ্ধের পরে কোর্ট রায় দেন, আর্ট ইজ আর্ট, লেট দ্য আর্ট প্রিভেল। সেই থেকে সিংহের মূর্তিটি এখনও রয়ে গেছে। মূল মন্দিরে প্রবেশ করার আগে রানী রাসমণির কনিষ্ঠা কন্যা অর্থাৎ জগদম্বা দেবীর একটি মূর্তি রয়েছে, খুব সুন্দর মার্বেলের তৈরি। এটি হচ্ছে সেই মূর্তিটি। মূল মন্দিরে প্রবেশ করার আগেই বাঁদিকেই আপনারা দেখতে পাবেন। মূল মন্দির চত্বরে প্রবেশ করেই মন্দিরের আগে বাঁদিকে জগদম্বা দেবীর মূর্তি দর্শন করার পরেই আপনাদের চোখে পড়বে পাশাপাশি নাট মন্দির এবং অন্নপূর্ণা মন্দিরের গর্ভগৃহ প্রতিষ্ঠিত। অন্নপূর্ণা মন্দিরটি একটি উঁচু বেদির উপর প্রতিষ্ঠিত। প্রতিদিকে 5টি করে খিলান প্রবেশপথ বা ভরাট করা নকল খিলান প্রবেশপথ রয়েছে। মন্দিরের 9টি রত্ন খাঁজকাটা দেউলাকৃতির এবং প্রতিটির শীর্ষে চক্র স্থাপিত। গর্ভগৃহে শ্বেতপাথরের বেদির উপরে রূপোর সিংহাসনে আসীনা অষ্টধাতুর তৈরি দেবী অন্নপূর্ণা।
মায়ের বিগ্রহের ছবি তোলা বা ভিডিও করা এখানে সম্পূর্ণ নিষিদ্ধ, তাই আমি একটি ছবি দিয়ে দিচ্ছি, আপনারা সেখানে মায়ের বিগ্রহ দর্শন করতে পারেন। অলঙ্কার ভূষিতা ও অন্নদানের রতা মাতৃমূর্তি, তার ডান হাতে অন্নদান করার হাতা এবং বাম হাতে অন্নপাত্র। দেবীর ডান পাশে দণ্ডায়মান রয়েছে রূপোর তৈরি মহাদেব, হাতে ত্রিশূল এবং ভিক্ষাপাত্র। মা অন্নপূর্ণার গর্ভগৃহের একদম মুখোমুখি অবস্থিত রয়েছে এই মন্দিরের নাট মন্দিরটি। মন্দিরের সামনে প্রশস্ত নাট মন্দিরটি উত্তর ও দক্ষিণ দিকে 5টি করে এবং পূর্ব ও পশ্চিম দিকে 7টি করে খিলান প্রবেশপথ। উঁচু গোল গোল থাম নাট মন্দিরের চারিদিকে সুবিন্যস্ত। পুরো মন্দির চত্বরে মা অন্নপূর্ণা মন্দিরের মূল মন্দির অর্থাৎ গর্ভগৃহ এবং নাট মন্দির ছাড়াও রয়েছে আরও 6টি শিব মন্দির, সেটি উত্তর ও দক্ষিণে 3টি করে সুবিন্যস্ত রয়েছে। এই মন্দিরের প্রত্যেক দিন ভোগ প্রসাদের ব্যবস্থা রয়েছে। কিভাবে আপনারা পেতে পারবেন সেটি আগে আপনাদেরকে বলে দিই। এই মন্দিরে ভোগ প্রসাদের মূল্য হচ্ছে 120 টাকা, আপনারা যদি এখানে বসে ভোগ প্রসাদ গ্রহণ করেন। আর তাছাড়া আপনারা যদি বাড়িতে নিয়ে যেতে চান তাহলে সেক্ষেত্রে পড়বে 170 করে, 50 টাকা ফর পার্সেল। আর প্রত্যেক দিন সকাল 10টার মধ্যে এসে কুপন সংগ্রহ করতে হবে ভোগ প্রসাদ সংগ্রহ করার জন্য। শিব মন্দিরে প্রবেশ করার আগে একটি বেলতলা দেখতে পাবেন আপনারা। এইখানে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব আসতেন অন্নপূর্ণা মন্দিরে ধ্যান করতে। যখন আসতেন এই বেলতলার নিচে বসেই তিনি ধ্যান করতেন। এই জায়গাটি বর্তমানে সংস্কার করা হচ্ছে। বাঁদিকে রয়েছে 3টি শিব মন্দির, ডান দিকে রয়েছে 3টি শিব মন্দির। এই শিব মন্দিরে যথাক্রমে কল্যাণেশ্বর, কাম্বেশ্বর, কিন্নরেশ্বর, কেদারেশ্বর, কৈলাসেশ্বর এবং কপিলেশ্বর শিবলিঙ্গ প্রতিষ্ঠিত। প্রত্যেকটি শিবলিঙ্গের উচ্চতা প্রায় 3 ফুট মোটামুটি এবং প্রত্যেকটি শিবলিঙ্গই কোষ্টি পাথরের তৈরি। রানী রাসমণির কনিষ্ঠা কন্যা জগদম্বা দেবী প্রথমে ভেবেছিলেন যে এই মন্দির চত্বরেও তিনি দক্ষিণেশ্বর মন্দিরের মতো 12টি শিব মন্দির প্রতিষ্ঠা করবেন। তবে শোনা যায় নাকি তিনি স্বপ্নাদেশ পেয়েছিলেন যে মায়ের যে অতুলনীয় কীর্তি রয়েছে দক্ষিণেশ্বর মন্দির এবং সেই সংলগ্ন শিব মন্দির, সেরকম তাকে নকল করার চেষ্টা করা উচিত হবে না। তাই তিনি পরে তার মত বদলে এখানে 6টি শিব মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। এই মন্দিরের ইতিহাস আপনাদেরকে একটু সংক্ষেপে বলি। আমরা অনেকেই জানি যে রানী রাসমণি যখন কাশীতে মা অন্নপূর্ণাকে দর্শন করার জন্য গঙ্গা যাত্রা করেছিলেন, মানে নৌকা যাত্রা করেছিলেন গঙ্গা দিয়ে, তখন মাঝ রাস্তায় তিনি মা ভবতারিণীর স্বপ্নাদেশ পান বা দর্শন পান, যে মা ভবতারিণী তাকে দেখা দিয়ে বলছে যে কাশীতে মা অন্নপূর্ণাকে দেখতে যেতে হবে না, বরং এখানেই অর্থাৎ কলকাতায় গঙ্গার তীরবর্তী অঞ্চলে কোনো এক জায়গায় তিনি যেন মা ভবতারিণীর মন্দির প্রতিষ্ঠা করে তাকে নিত্য পুজো দেওয়ার ব্যবস্থা করেন। তাই জন্য রানী রাসমণি মাঝপথ থেকেই আবার তার বাড়িতে ফিরে আসেন, আর তার কাশী যাওয়া হয় না। কিন্তু তার কনিষ্ঠ জামাই অর্থাৎ মথুরামোহন বিশ্বাস, যার সঙ্গে তার সেজমেয়ের যদিও আগে বিয়ে হয়েছিল, পরে সেজমেয়ে মারা যাওয়ার পর তার বিয়ে হয় জগদম্বা দেবীর সাথে। তাই কনিষ্ঠ জামাই মথুরামোহন বিশ্বাস, তার মনে একটা কোথাও গিয়ে অস্বস্তি ছিল যে রানী রাসমণি মা অন্নপূর্ণাকে দর্শন করতে পারলেন না। উনি চেয়েছিলেন তাহলে কলকাতাতেই মা অন্নপূর্ণার মন্দির প্রতিষ্ঠিত করবেন, এবং অনেকে এটাও বলেন যে তিনি নাকি একবার কাশীতে গেছিলেন এবং সেখানে মা অন্নপূর্ণার স্বপ্নাদেশও পেয়েছিলেন যে কলকাতার বুকে কোথাও একটা মা অন্নপূর্ণার মন্দির প্রতিষ্ঠিত করে সেখানে পুজো পাঠ শুরু করতে। যদিও মথুরামোহন বিশ্বাস বেঁচে থাকাকালীন তার এই ইচ্ছে পূর্ণ হয়নি, কিন্তু তার মৃত্যুর পর তার স্ত্রী অর্থাৎ জগদম্বা দেবী এই মন্দির প্রতিষ্ঠা করিয়েছিলেন। তখনকার দিনে এই মন্দির প্রতিষ্ঠা করতে খরচ পড়েছিল কয়েক লাখ টাকা, এবং অবশেষে 12ই এপ্রিল 1875 সালে জগদম্বা দেবী এই মন্দির উদ্বোধন করেন। শিব মন্দির এবং মা অন্নপূর্ণার মন্দির, এই দুটো মন্দিরেই কিন্তু রানী রাসমণির বংশোদ্ভূতরা এখনও পরম্পরাক্রমে পুজো অর্চনা করে আসে। মন্দির খোলা থাকে প্রত্যেক দিন ভোর 5টা থেকে দুপুর 1:30 পর্যন্ত এবং বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। মন্দিরে যে প্রত্যেক দিন ভোগ প্রসাদের গ্রহণ করার ব্যবস্থা রয়েছে বললাম, সেই ভোগ প্রসাদ গ্রহণের সময় হলো দুপুর 1:30 থেকে।
অন্নপূর্ণা মন্দিরে প্রতিদিন সকালে মঙ্গলারতি, দুপুরে অন্নভোগ এবং সন্ধ্যারতি ও দুধ লুচি সহযোগে শীতল পুজো হয়। অন্নপূর্ণা পুজোয় এখানে জাঁকজমক সহকারে পুজো হয়। এছাড়া মঙ্গলচণ্ডীর পুজো, বিপত্তারিণী পুজো, জন্মাষ্টমী, দুর্গাপুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো ইত্যাদি অনুষ্ঠিত হয়। অন্নপূর্ণা মন্দিরের বিশেষ আকর্ষণ হল অন্নকূট উৎসব। অন্নকূট উৎসবে এখানে প্রায় 100 কেজি চালের অন্নকূট মানে অন্নভোগ দেওয়া হয়। আর প্রচুর ভিড় হয় সেই অন্নকূট উৎসবে এই মন্দিরে। শিব মন্দিরে প্রবেশের আগে যে বেলগাছটি আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, অর্থাৎ যার নিচে বসে শ্রীরামকৃষ্ণদেব ধ্যান করতেন, তার সাইডেই আরও একটি মন্দির রয়েছে। মন্দিরের গর্ভগৃহ কিন্তু একটাই, কিন্তু তার বাইরের দিকে 3টি জানলা এমনভাবে তৈরি করা হয়েছে যাতে প্রত্যেকটি দেবদেবীকে আলাদা আলাদা করে দর্শন করা যায়। অর্থাৎ একটাই গর্ভগৃহ, কিন্তু জানলা দিয়ে দর্শন করলে মনে হবে যে 3টি গর্ভগৃহে আলাদা আলাদা দেবদেবী রয়েছে। একদম মাঝখানের জানলা দিয়ে দেখলে আপনারা দেখতে পাবেন রাধাকৃষ্ণের বিগ্রহ প্রতিষ্ঠিত রয়েছে। রাধাকৃষ্ণের বিগ্রহের বাঁ পাশে রয়েছে শ্রীরাম, লক্ষ্মণ এবং মা সীতার বিগ্রহ, এবং রাধাকৃষ্ণের বিগ্রহের ডান পাশে রয়েছে নারগোপালের বিগ্রহ, এবং এনারা প্রত্যেকেই এখানে নিত্য পূজিত হন। আর এই মন্দিরের ঠিক পাশে আরেকটা ঘর রয়েছে যেখানে বসেও শ্রীরামকৃষ্ণদেব ধ্যান করতেন, এবং ওই ঘরটি বন্ধ থাকে যদিও, তার বাইরে লেখা আছে ধ্যানঘর। মন্দিরের পিছনের দিকে অর্থাৎ পশ্চিম প্রান্তে যে আরেকটি প্রবেশদ্বার রয়েছে, তার কাছে আরও 2টি ছোট ছোট মন্দির রয়েছে। ডান দিকে রয়েছে মা মনসার মন্দির এবং বাঁদিকে রয়েছে বজরংবলীর মন্দির। মার্বেলের তৈরি বজরংবলীর মূর্তি প্রতিষ্ঠিত রয়েছে বাঁদিকের মন্দিরটিতে, এবং ডান দিকে রয়েছে মার্বেলের তৈরি মা মনসার মূর্তি। মন্দিরের পিছনের প্রবেশদ্বার অর্থাৎ পশ্চিম দিকের প্রবেশদ্বার দিয়ে কিছু দূর এগোলেই আপনারা দেখতে পাবেন এই গঙ্গার ঘাটটি। এই ঘাটটির নাম হচ্ছে রাসমণি ঘাট। অন্নপূর্ণা মন্দিরে যাওয়ার পথে যে জগন্নাথ মন্দিরটি আমাদের চোখে পড়েছিল, আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, সেই মন্দিরটি একবার আপনাদেরকে দর্শন করিয়ে দিয়ে চলুন। মন্দির চত্বরে একটি বিশাল বড় বজরংবলীর মূর্তি সদ্য স্থাপন করা হয়েছে। মন্দির চত্বরে প্রবেশের আগে আমরা প্রত্যেক জগন্নাথ মন্দিরে যেটি দেখে থাকি যে সিংহ দুয়ার থাকবে, দুপাশে 2টো সিংহ থাকে, ঠিক এখানেও সেরকম রয়েছে। এবং মন্দির চত্বরে প্রবেশ করেই আপনারা দেখতে পাবেন একটি স্তম্ভ রয়েছে। এটি গরুর স্তম্ভ, সাধারণত মূল মন্দিরের ভিতরে থাকে, এখানে দেখলাম বাইরে স্থাপন করা রয়েছে। গরুরের মুখ সবসময় জগন্নাথ দেবের মুখোমুখি থাকে, একদম সোজাসুজি থাকে, তাই অনেকে বলেন যে গরুর দেবতার চোখে চোখ রাখলেও নাকি জগন্নাথ দেবকে দর্শন করা যায়। মূল মন্দিরটি ছোট হলেও তার কারুকার্য আমার ভীষণ সুন্দর লেগেছিল। খুব সুন্দর নিপুণভাবে প্রত্যেকটা মূর্তি বানানো ছিল এবং ডিটেলিংটাও ভীষণ সুন্দর ছিল। মূল মন্দিরের ডান দিকের দেওয়ালে ছিল মা দুর্গা অর্থাৎ মহিষমর্দিনী রূপের একটি মূর্তি, আর বাঁ দিকে ছিল জগন্নাথ দেবের একটি মূর্তি।
মা দুর্গা এবং জগন্নাথ দেবের উপরে অর্থাৎ মন্দিরের দেওয়ালের দ্বিতীয় ধাপে শ্রীবিষ্ণুর 10টি অবতারের মূর্তি তৈরি করা রয়েছে। আর প্রত্যেকটি মূর্তি দেখতে ভীষণ রকম সুন্দর। কচ্ছপ, বামন, নৃসিংহ, পরশুরাম, রাম প্রত্যেকটি অবতারের মূর্তি রয়েছে এখানে। এর উপরের অংশে রয়েছে শ্রীবিষ্ণুর অনন্ত শয্যার একটি দৃশ্য মূর্তি হিসাবে তৈরি করা রয়েছে এখানে। মূল মন্দিরের ভিতরের অংশটা এবার আপনাদেরকে দর্শন করিয়ে দিই। ভিতরের অংশটা বেশ সুন্দর কারুকার্য দ্বারা তৈরি করা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এই মন্দিরে বেশ কিছু কনস্ট্রাকশনের কাজ চলছে এই মুহূর্তে, যেগুলো আবার নতুন করে তৈরি করা হচ্ছে। মন্দিরের একটি পাশে, ডান দিকের একটি পাশে বেশ কয়েকটি দেবদেবীর মূর্তি প্রতিষ্ঠিত করা রয়েছে। দেখে মনে হলো এনাদের নিত্য পুজো করা হয় এখানে। জগন্নাথ মন্দির প্রত্যেক দিন সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত এবং বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। এই মন্দিরেও প্রতিদিন ভোগ প্রসাদ গ্রহণের ব্যবস্থা রয়েছে, তবে যতদূর আমি জানি যে এই মন্দিরে বসিয়ে খাওয়ানোর কোনো ব্যবস্থা নেই এখনো পর্যন্ত। তবে আপনারা চাইলে কুপন সংগ্রহ করে ভোগ প্রসাদ বাড়িতে নিয়ে যেতে পারেন। জগন্নাথ দেবের গর্ভগৃহের ঠিক ডান পাশে আমি যেদিন গেছিলাম সেদিন রাধাকৃষ্ণের এরকম একটি ছোট বিগ্রহ ছিল, যাকে পুজো করা হয়েছিল এরকম ছোট একটা প্যান্ডেল মতো অংশ করে মন্দিরের ভিতরে। মূল মন্দিরের গর্ভগৃহের উপরের দিকে নবগ্রহের মূর্তি তৈরি করা রয়েছে এবং গর্ভগৃহে জগন্নাথ দেব, বলরাম দেব এবং দেবী সুভদ্রার যথেষ্ট বড় বিগ্রহ স্থাপিত রয়েছে। এই মন্দিরে পুরীর নিয়ম রীতি অনুযায়ী পূজা অর্চনা করা হয়। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে নিজের বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে দেবেন আর একটি লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হলে আর আমার পাশে থাকার জন্য প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে সমস্ত নতুন নোটিফিকেশন সাথে সাথে পেতে পারেন। আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।